বন্ধু আমার থেকে 10 লাখ টাকা নিয়ে পালিয়েছে। ফ্লাইটের টিকিটটা অবধি আমার থেকে নিয়ে গেল। कहना क्या चाहते हो भाई? ওই যে ভুসি খেতাম না খাবারে, সোলকে তো দেখো জান দে দুঙ্গি, এরকম একটা ব্যাপার। মরে যাবে টাকাকে ভোগ করবে ভাই, আগে নিজের মানে চিকিৎসা করো। বলি গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা দারুণ একটা কন্টেন্ট বানাতে চলেছি তোমাদের সকলের জন্য। আগের দিন যে ভিডিওটা বানিয়ে পোস্ট করেছিলাম, কিছু মানুষের মনে হয়েছে ভিডিওটা আমি টাকা ইনকাম করার জন্য বানিয়েছি। ইউটিউব এত টাকা দেয় না, বিশ্বাস করো। যাদের চ্যানেল আছে প্লিজ একবার জিজ্ঞেস করে নাও, ইউটিউবের হাত মুক্ত হস্তে দান করে না। ভিডিও বানালেই প্রচুর টাকা পেয়ে যাবে, এই ভুল ধারণা থেকে বাইরে বেরিয়ে এসো। ভিডিও বানানোর উপর আরো অনেক কিছু আছে যেগুলো থেকে টাকা ইনকাম করা যায়। আঙ্গুল তুলে কমেন্ট না করে পড়াশোনা করো, তুমিও শিখতে পারবে, তোমারও টাকা হবে। এত হিংসে করার কিছু নেই। আর কিছু মানুষের বক্তব্য, আমি যদি ভিডিও না দিই, আমি যদি কোনো পোস্ট না করি, তাহলে আমি নাকি একটা ইরেসপন্সিবল মানুষ, আমার নাম নিয়ে এত কিছু হচ্ছে, মানুষকে, সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে, আমার কিছু যাই আসে না। কেনা क्या चाहते हो भाई? ঠিক করলে ভুল, মোটা হলে ভুল, রোগা হলে ভুল, ফর্সা হলে ভুল, বেশি কথা বললে ভুল, কথা কম বললে ভুল, হিন্দি বলতে পারলে ভুল, বাংলায় হিন্দি টান চলে এলে ভুল, হিন্দি কেন প্রপার বলতে পারছি না সেটাই ভুল। মুদ্দা হচ্ছে কুছ ভি কর লো, লোক কহেंगे कुछ ना कुछ बोलते रहेंगे। সো সলিউশন একটাই, আমি কিন্তু করে নি, এই করে নিও না আমার হাতটা, আমি এটা দেখিয়েছি। আমার আজকের গল্প, আমি গল্পের গরুকে গাছে তুলবো, গাছ থেকে নিচে নামাবো, ঘুম পাড়িয়ে দেবো, ওঠাবো, খাওয়াবো, দাওয়াবো, আবার ঘুম পাড়াবো, গাছে তুলবো, যা ইচ্ছা করবো। কারণ গল্প আমার, চ্যানেল আমার। দেখতে ভালো লাগলে দেখো, না দেখতে ভালো লাগলে অপশন তো জানোই কি করতে হবে। তো আজকের ব্লগটা হচ্ছে আমারই একটা বন্ধু, আমার বন্ধু আমার থেকে 10 লাখ টাকা নিয়ে পালিয়েছে। এটা গল্প হলেও সত্যি, কিন্তু গল্পের মতো করেই বলতে হবে, কারণ বন্ধুর নাম নেওয়া যেতে পারে না, আর পুরো গল্প সত্যি বলা যেতে পারে না, যদিও সেই বন্ধুরই দোষ। তবুও মান সম্মানে আমার যেন লাগছে আমার বন্ধু। তো আমার একটা এরকম বন্ধুত্ব হয়েছিল একজনের সাথে 4-5 বছর আগে। হ্যাঁ, বন্ধুত্ব এখন আর নেই, আর খুব স্বাভাবিক, 10 লাখ টাকা নিয়ে পালালে আর কারোর সাথে কারোর বন্ধুত্বই থাকে না। কিন্তু বন্ধুত্ব কিভাবে হয়েছিল সেটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল, আমি একটা টেলিভিশন শো করতাম, সেখানে একজন অভিনেত্রী আমার বন্ধু ছিল। তার বন্ধু ছিল সেই মানুষটি যে ইন্ডিয়ার বাইরে থাকে। সে মাঝে মধ্যে যখন ছুটি পায় এখানে আসে, কলকাতায় আসে ওই বান্ধবীর সাথে দেখা করতে। এবং আমি যখন একসাথে তার সাথে কাজ করছি, সে আমাকে একদিন বললো, আমার একটা বন্ধু আসছে বাইরে থেকে, ও তো কলকাতায় থাকে না, কখনো আমাদের সাথে দেখা ওরম ভাবে হয় না, চল না আমি এদিকে যাচ্ছি, তুই কি যাবি আমাদের সাথে? আমি ওদিন ফ্রি ছিলাম, তখন আমিও যেতাম এদিক ওদিক, বন্ধুত্ব করেও নিতাম এর সাথে। মাথায় বুদ্ধি কম ছিল, ভুসি ছিল মাথায়, গরুর খাবারটা আমি খেতাম। তো তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, ডেকে নাও সবাইকে, যাকে যাকে ডাকতে ইচ্ছা করছে সবাইকে ডেকে নাও। আমি তখন খুব লোকজন নিয়ে থাকতাম, তুই আসবি তুইও চলে আয়, তুই আসবি তুইও চলে, ও তোকে চিনি না, কোনো ব্যাপার নয়, চিনে নেবো। আমার তখন একটা এরম ব্যাপার ছিল। সবাই মিলে একটা জায়গায় আমরা চলে এসেছি, একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি। আর সেই ছেলেটি ছিল একটু অমায়িক, ভদ্র, নম্র, লেজ বিশিষ্ট ছেলে। লেজ বিশিষ্টটা পরে জানতে পেরেছিলাম, ভদ্র, নম্র, অমায়িকটা তখন লেগেছিল। ওই যে ভুসি খেতাম না খাবারে। সো তারপর তার সাথে আমার বন্ধুত্ব হলো। আমার যে অভিনেত্রী বন্ধু, সে বললো যে, অভিনেত্রী বান্ধবী, সে বললো সে তার স্কুলের বন্ধু, মানে যে ছেলেটি এসছে ওকে নাকি স্কুল লাইফ থেকে চেনে, মানে 9-10 বছর আগে থেকে তাকে চেনে, এবং সে খুব ভালো বন্ধু। ও খুব একা, ওর বন্ধু বান্ধব খুব কম, ছেলেটা অ্যাকচুয়ালি খুব ইনোসেন্ট ছেলে, ওই জন্য সবাই ওকে খুব ইউজ করে চলে যায়, ওই জন্য বন্ধুত্ব করতে ভয় পায়। আমি ভাবলাম আহারে, আমার মধ্যে আবার ওই মায়া মমতারা জেগে উঠলো যে আহারে, ওই যেটা হতোই আগে সবসময়, এখনো হয়। এখন আমি ভাবি আহারে, তারপর ভাবি ভগবান যে কেন করে তোদের সাথে এরকম, এটা বলে চলে আসি। তখন আহারে বলে আমি ইনভলভ হতে চাই না। আগে আমি ঢুকে যেতাম ব্যাপারে, আহারে কে কি করলো কি, এরকম ঢুকে যেতাম না। আমরা সবাই তো বন্ধু, মানে আমাদের গ্রুপের মধ্যে ওরকম কারো টেন্ডেন্সি নেই যে তোমার টাকা পয়সা নিয়ে চলে যাবে, বা কারণ আমরা সবাই বড় লোক ভাই, তুমি নিজেকে একা বড় লোক ভেবো না যে তোমার টাকা নিয়ে চলে যাবো। আমাদেরও পয়সা আছে, ফ্লেক্স করো না বেশি, এইসব গ্যারকি মারছি আমরা। সো সে তখন আমাকে বললো, তুমি তো খুব ঘুরতে যেতে ভালোবাসো, তোমার ভিডিও দেখেছিলাম। হ্যাঁ খুব ভালোবাসি, কিন্তু যখনই বাইরে যাওয়ার, মানে আমার বন্ধু বান্ধবদের গ্রুপেই বলছি যে ছোটোখাটো ট্রিপ হলে সবাই যেতে চায় এদিকে ওদিকে, যেখানে দার্জিলিং, নর্থ বেঙ্গল, এই ওই সেই। যখনই বলি চল ভাই ইউরোপ যাই, প্যারিস যাই, আর কেউ টাকা বের করে না, আর কেউ যেতে চায় না। তো একটা এমন বন্ধু হলে খুব একটা মন্দ হয় না, যে একটু ঘুরতে বেড়াতে 4-5 লাখ টাকা ইনভেস্ট করবে, একটু যাবে ঘুরতে টুরতে, মজাই পাবো বেশ। তো তার সাথে আমার ভালো বন্ধুত্ব হলো, সে বলে চলো একসাথে তাহলে আমরা একটা ট্রিপের প্ল্যান করি। ভাগ্যিস করিনি, পরে মনে হয় মানে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এবার তার সাথে সেদিন বন্ধুত্ব হলো, সে চলে গেল আবার বাইরে। 3 মাস পরে আবার ফেরত এলো। অভিনেত্রী বন্ধুর সাথে তো আমি সিরিয়াল করছি, তাই সে তো আমার বন্ধু আছেই, তার সাথে তো আমি উঠছি, ঘুরছি, খাচ্ছি, বেড়াচ্ছি, বাড়িতে আসছে, এই করছে, সব আছে।
অল সেট। তার 4 মাস পর আবার ওর বন্ধুটি বাইরের দেশ থেকে এই দেশে ফিরলো এবং ফেরার পরে বললো চল দেখা করি, আমরা একটু পার্টি করতে যাই, ক্লাবিং করি। তখন আমি করতাম এসব, চুটিয়ে করতাম, আর বিশাল মজা পেতাম, মানে শীতকালেও শর্ট স্কার্ট পরে চলে যাবো, এতই মজা পেতাম। এখন আর বললাম না, বাদ দাও। এলো এবং ও বললো যে দেবচন্দ্রিমা তোর কাছে তো গাড়ি আছে। আমার ওই বান্ধবীর কাছেও গাড়ি ছিল না এবং যে ছেলেটি বাইরে থাকে তার কাছেও তখন গাড়ি ছিল না, বিকজ তার গাড়ি বাইরে ছিল, খুব স্বাভাবিক। আমি বললাম নো প্রবলেম, আমার গাড়ি আছে, আমরা আমার গাড়িতে যাব। আমার তো তখন মানে দিলদার, ক্যা লেনা হ্যায় মুঝসে মাং লো বাস, বল কে তো দেখো জান দে দুঙ্গি, এরকম একটা ব্যাপার। গাড়ি টাড়ি নিয়ে চলে গেছি। বললো পার্ক সার্কাস থেকে আমার একটা দুটো বান্ধবীকে আমাকে তুলতে হবে, ওই ছেলেটি বলছে। আমি বললাম হ্যাঁ, ছেলে হলে বলতাম যে কোন ছেলে, প্রশ্ন করতাম, মেয়েকেই তো ডাকছো, কোনো ব্যাপার না, ডেকে নাও, যাকে ডাকতে হয় সবাইকে ডেকে নাও, গ্রুপ যত বড় হবে তত মজা হবে। এবার পার্ক সার্কাসে গেছি যথারীতি, আমি ড্রাইভার, গাড়ি আমার, আমি লোকের হাতে দিতেও ভয় পাই যে ঠুকে মুখে দেবে, তার চেয়ে ভাই আমি চালাই, কোনো ব্যাপার না, তোমরা পেছনে চিল করো, যা করতে ইচ্ছে করো, গাড়িটা ভাই আমি চালাচ্ছি। পার্ক সার্কাসে গিয়ে দাঁড়িয়ে আছি রাত্রিবেলা 11টা এরকম সময়, কারণ ক্লাবিংয়ে ঢুকতে হয় 12টা 11:30 পর, না হলে খুব বোরিং হয় জায়গাটা। এখন তো 12টা 11:30 ঘুমই পেয়ে যায়। আগে করতাম এসব, প্রচুর করতাম। পার্ক সার্কাসে দাঁড়িয়ে আছি, মেয়ে দুটো এলো, দরজাটা খুললো, মেয়ে দুটো যেই দরজাটা খুললো আমার গাড়ির ভেতরে বসলো, আমি কিরকম একটা শকে চলে গেলাম ওদেরকে দেখে, ওদের চুলের কালার দেখে, ড্রেসিং সেন্স দেখে, চোখের লেন্স দেখে, মানে জামাটা শুরু হয়েছে বোধহয় এখান থেকে। আমি এরমভাবে কাউকে জাজ করি না, মানে আমি চাইও না আমাকে কেউ করুক, কিন্তু হয় না একটা বডি ল্যাঙ্গুয়েজের অ্যাপ্রোচ খুব অদ্ভুত লাগলো আমার। আমি তাও খুব একটা মাথা দিইনি, যে বন্ধু হতেই পারে মানুষের জামা কাপড়। এবার তারা এলো, আমরা সবাই মিলে একসাথে পার্টি করতে গেলাম এবং ক্লাবে ঢোকা মাত্রই মেয়েগুলো কিরকম চারদিকে ছড়িয়ে গেল। আমরা কাউকে খুঁজে পাচ্ছি না, মানে আমি খুঁজে পাচ্ছি না। আমি দেখার চেষ্টা করলাম, তাকে জিজ্ঞেস তোমার বান্ধবীরা কোথায় গেল, তারা শুধু আসছে, তাদের গ্লাস নিচ্ছে, অর্ডার করছে আর চলে যাচ্ছে আবার। এবার আমি আউটডোরে বসেছিলাম, বিকজ প্রচন্ড গানে আমার এখনো বুকে কষ্ট হয়, তখনও বুকে কষ্ট হতো, তো আমি বাইরে বসে গান বাজুক, কোনো প্রবলেম নেই, খুব জোরে গান বাজুক, ওই বক্সের সামনে আমি যেতে পারছি না। তো আউটডোরে বসে আছি আমি, আমার ওই বান্ধবী, এই ইংরেজ বন্ধু, সবাই বসে আছি এবং তার 2 পার্ক সার্কাসের বান্ধবী, তারা এদিক ওদিক ঘুরছে। হঠাৎ করে আমার চোখে পড়লো সে একটি বয়স্ক মানুষের সাথে দাঁড়িয়ে মজা করছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমার আগেন ভালো লাগছে না। আমি এলাম, ফিরে ছেলেটিকে বললাম শোনো না, টাটা বাই বাই, তোমরা উবেরে করে বাড়ি চলে যেও, কারণ তোমার গ্রুপটা আমার গ্রুপ হতে পারে না। আমি এদের সাথে বসে আছি, আমি এটাও মানে নিজেও ফিল করতে চাই না, অন্য কাউকে দেখাতেও চাই না, এটা নই আমি এর থেকে 0 বন্ধুতে থাকবো। আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। চলে আসার পর ছেলেটা আমাকে বললো সো সরি, ওরা এরকম করবে আমি বুঝতে পারি, নো প্রবলেম, তোমার বন্ধু ভাই, তুমি থাকো। আমি বুঝে গেলাম এই ছেলেটা আমার জোনের বন্ধু হতেই পারে না। মানে সবসময় মানুষ তো মানুষকে বন্ধু দিয়ে জাজ করে যে আজকে তোমার বন্ধু কেমন তুমি সেরকমই হবে, এটাই ভাবে মানুষ, মানে এটা খুব বাজে সত্যি হলেও সত্যি কথা। তো আমি সেদিনকে যেটা দেখলাম, এটা তো এরম ব্যাপার, বমি উঠে আসছে এইখান থেকে, কি দেখলাম, কাদের সাথে চলে এসেছি। সো তারপর সেই ছেলেটা আবার 6 মাস পর্যন্ত গায়েব হয়ে গেল। 6 মাস পরে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে টেক্সট করছে যে আমি খুব ডিপ্রেশনে আছি, আমি কলকাতায় আছি, প্লিজ আমার ফোনটা ধরো। তার আগে আমাকে 2বার ফোন করেছে, আমি আর ফোন টোন ধরিনি। আমার আবার ওই ভালো না লাগলে, আর একই তো বন্ধু কি যায় আসে, তার মধ্যে আবার এরকম দেখেছি, আমি আর মানে ব্ল্যাক লিস্টে চলে গেছে ও। তখন তাকে বললাম যে কি ডিপ্রেশন ভাই, কি জীবনে প্রবলেম বলো, সবার জীবনে প্রবলেম আছে, তো ডিপ্রেশনে যাওয়ার কি আছে। বললো যে আমার সব বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছে, আমি খুব একা হয়ে গেছে, আমার ব্রেকআপ হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, তো কি করা যায় এখন বলো, করণীয় কি, আমি কি করতে পারি, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। আমাকে বললো যে আমি একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছি। আমি করো তো, আমি সেই ব্যবসায় কি করতে পারি, টাকা পয়সা দিতে পারবো না, আগেই বলে দিয়েছি, কারণ আমার কাছেই টাকা নেই। আজ থেকে 5 বছর আগে, মানে ও যে টাকাটা চাইতে পারে ব্যবসা শুরু করার জন্য, আমি দিতেই পারবো না। আমিও ফ্ল্যাট কিনে নিয়েছি, একার অবস্থা। তখন আমাকে বললো যে দেবচন্দ্রিমা তোমাকে একটা জিনিস আমি সাজেস্ট করতে পারি, তুমি তো খুব মানে ইনভেস্ট পারপাসে অনেক কিছু করো, তুমি না শেয়ারস কেনো, শেয়ার মার্কেটে টাকা লাগাও। শোনো ভাই, হঠাৎ করে বড়লোক হওয়ার স্বপ্ন আমার নেই, যেটা আমি বুঝি না। আমার রাতারাতি কোটিপতি হয়ে গিয়ে রাতারাতি ভিখারিপতি আমি হয়ে যেতে চাই না, কারণ যেটা আমি বুঝি না, যেটার কোনো নলেজ নেই, আমি ওখানে টাকা লাগাবো না। আমি ডিটারমাইন্ড, আমি এখানে টাকা লাগাবো না। ব্যাংক যদি আমাকে কম টাকার ইন্টারেস্ট দেয় আমি খুশি সেটা নিয়ে, আমি আস্তে আস্তে বড়লোক হবো। বড়লোক আমি হবই, হওয়ার স্বপ্ন আমার আছেই, পকেটে 5 টাকা থাকুক 50 টাকা থাকুক, স্বপ্ন আমি বড়লোকই হবো, এসব আমি দেখেছি।
তখন এবার ওকে বলছি, ও আমার খুব মাথাটা করছে, লোভও আমার লাগছে। এসব করতে করতে ওকে আমি বললাম, শোনো না, আমি এখন 10-20 লাখ টাকা দিতে পারবো না, আর 5 লাখ টাকা শেয়ার কিনে কোনো লাভ নেই, ওর যে রিটার্ন পাবো তাতে আমার মানে না পাওয়ার মতো, মানে শেয়ার মার্কেট যত বেশি টাকা ইনভেস্ট করবে, হয় তুমি 20 টাকার রিটার্ন পাবে, নাহলে তোমার পুরো গেল, শেষ, সর্বনাশ। তারপরে সে আমার খুব বোঝালো, বুঝিয়ে বললো, একটা কাজ করো, তুমি আমার থেকে টাকাটা এখন ধার নিয়ে নাও, তুমি আমাকে পরে দিয়ে দিও, তুমি তো আমার কথা বিশ্বাস করছো না, আমি আমার টাকা তোমার নামে লাগিয়ে তোমাকে দেখাচ্ছি তুমি কত টাকা রিটার্ন পাবে। আমি ভাবলাম, ওরে বাবা, তুই এত ভালো ছেলে, তুই নিজের টাকা আমার নাম দিয়ে এরকম ভাবে ইনভেস্ট করে বলছিস, মানে আমাকে জাস্ট সত্যিটা প্রমাণ করানোর জন্য। আমি তখন টাকা পয়সার ব্যাপারে একটু চালাক ছিলাম, আমি বললাম ঠিক আছে করে দেখাও, কত টাকা রিটার্ন আসে আমি আগে দেখবো 1 বছরে। তো সে সত্যিই করলো, 10 লাখ টাকা আমার নাম দিয়ে সবকিছু করে ইনভেস্ট করে সে আমাকে 15-17 লাখ টাকা রিটার্ন দিল, একটা বাইরের দেশের শেয়ার। এটা তো আমি জানতাম না, এটা আমার বিশ্বাস অর্জন করার ট্র্যাপ ছিল, যে এরকম করে রিটার্নটা দিয়ে আমাকে ট্র্যাপে ফেললো, আমার বিশ্বাসটা অর্জন করলো, যাতে পরের বারে আমি 20-25 লাখ টাকা লাগিয়ে দিই ওকে বিশ্বাস করে। আমি সেটাই করলাম, যে ও 10 লাখ টাকা ওকে ফেরত দিয়ে দিলাম, 7 লাখ টাকা আমার কাছে আছে, সেই 7 লাখ টাকায় আরো 3 লাখ টাকা দিয়ে ওকে বললাম, এই 10 লাখ টাকাটা আমি এবার নিজে থেকে করছি, আমি এটাকে 2 বছর রাখি, 1 বছরে আমার টাকাটা এখন দরকার নেই, আছে থাক, মানে যখন শেয়ারের ভালো দাম হবে তুমি নিয়ে নিও, মানে দেখে নিও ব্যাপারটা, কারণ তোমার ফোনে তো বাইরের দেশের অ্যাপটা চলে এবং তুমি দেখতে পাবে, এবং আমার ফোন দিয়েও আমি দেখতে পাচ্ছি চলছে। এইবারই তো আসল মজা, যেই আমি টাকাটা ওকে দিয়ে দিলাম, ওর আমার সাথে একটু যোগাযোগটা কমতে শুরু করলো। আমার একটুখানি ডাউট হলো যে কি হলো ভাই, এ তো এরকম করে না, আজকে 1 বছরের রোজ প্রায় পারলে আমাকে ফোন করছে, মেসেজ করছে, কেমন আছি, শরীর ভালো আছে কিনা, খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, ডলারে ওরা ঘুমিয়েছে কিনা, কত কিছু জিজ্ঞেস করে ফেলছে। এর হঠাৎ করে কি হয়ে গেল যে হাওয়া হয়ে গেল এরকম। দুদিনে আমাকে বললো আমার নাকি ক্যান্সার হয়ে গেছে, কি সব স্কিনের ছবি টবি পাঠালো, এরকম ফুলে ফুলে গেছে। আমি বললাম এগুলো কি হয়েছে তোমার? বললো এগুলো কি মিনি টিউমার হয়েছে। জানি না, হতেই পারে মানুষের শরীরে। আমি বললাম তো ট্রিটমেন্ট করাও। আমাকে বললো আমার কাছে টাকা নেই এখন, আমি সব টাকা ইনভেস্ট করে দিয়েছি। আমি বললাম তো মরে যাবে, টাকাকে ভোগ করবে ভাই, আগে নিজের মানে চিকিৎসা করো। বললো আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে ইমিডিয়েটলি, আমাকে 50,000 টাকা ধার দেবে। আবার আমার থেকে 50,000 টাকা নিল। আমি কি করবো, মানে তোমার একটা বন্ধু যদি বলে এরকম মরে টরে যাবে, এরকম একটা সিচুয়েশন থাকে, তোমরা কি দেবে না 50,000 টাকা তাকে ধার? আমি তাকে অস্ট্রেলিয়ার টিকিট মিকিট সমস্ত কেটে দিলাম, পালিয়ে গেল ভাই। ওই যে টাকা নিয়ে ফ্লাইটের টিকিটটা অবধি আমার থেকে নিয়ে গেল। ক্যান ইউ ইমাজিন? কি গাধা ছিলাম, কি গাধি ছিলাম, সরি আমি কি গাধি ছিলাম। এবং তাকে আমি বললাম, আমি এবার সেখানে চলে যাওয়ার পর আমি তাকে ফোন করছি, আর তার অস্ট্রেলিয়ার নাম্বারে ফোন লাগছেই না। তার ফ্যামিলির লোকজনের সাথেও আমাকে কথা বলিয়েছে, তার মাকে আমি চিনি, ভাইকে আমি চিনি, সবাইকে আমি মেসেজ করছি, ভাই এ কোথায় গেল, একে আমি 10 লাখ টাকা দিয়েছি, প্লিজ আমার টাকাটা ফেরত দাও, এই করো এই করো। আমি দেখলাম মেয়ের টাকাটা দেবে না। আমি তার মাকে একটাই কথা বললাম, মানে সে আর হোয়াটসঅ্যাপে আমাকে রিপ্লাই করছিল না, আমি বুঝতে পারছিলাম ব্লক করে দেবে। তাকে আমি শুধু একটাই লিখলাম, কোনো ব্যাপার না আন্টি, এরম 10 লাখ টাকা বারবার কামিয়ে নেব, কোনো চাপ নেই, ভগবান আপনাদের মঙ্গল করুক, বলে আমি ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পর তারই একটা আমেরিকান বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছিল। সে একদিন হঠাৎ করে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করলো, যে হঠাৎ করে আমাকে লিখলো, এই তুমি জানো ওর কি হয়েছে? আমি বললাম কার কি হয়েছে? সেই বন্ধুর নামটা নিয়ে আমাকে বললো। আমি বললাম না গো, ও তো আমার সাথে এরকম এরকম করেছে, তো আমি তারপর ওর সাথে আর কথা বলি না। আমাকে বলছে যে ও তো কি শরীর খারাপ, ওর প্রচণ্ড এখানে চাকরি টাকরি সব চলে গেছে, এবং ও তো ব্যাংক্রাফট হয়ে গেছে। আমি শুধু ওপরে তাকালাম আর হাসলাম, আলাম ওকে নো প্রবলেম, আমি খুব ব্যস্ত গো, পরে ফোন করছি বলে ফোনটা কেটে দিলাম। এটাই হলো গল্পের শেষ, এবং ভগবানের আশীর্বাদে আমার 10 লাখ টাকার অভাব কখনো হয়নি। আর এটা তার প্রমাণ, মানুষকে ঠকিয়ে সেই টাকা পয়সা বা সেই সুখ কেউ কারোর থেকে ছিনিয়ে ভোগ করতে পারে না। এই ভিডিওটা কিন্তু গল্পের স্টোরি হলো, এটা থেকে শিক্ষণীয় বিষয় এটাই, কাউকে ঠকিয়ে আলটিমেটলি কিছু হাসিল করা যায় না। কেমন লাগলো গল্পটা? আর এরকম আমার মতো গাধি প্লিজ হয়েও না, ভুসি খেয়েও না, ভালো খাবার খাও যেগুলো আমি এখন খাই, আর মাথার বুদ্ধিগুলোকে অ্যাক্টিভ করছি যেটা খেয়ে।